নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের ক্লাস 10-এর জন্য লাইফ সায়েন্স 2026-এর ফাইনাল সাজেশন লিস্ট নিয়ে আসা হয়েছে। এখানে প্রায় 30টা মতো কোশ্চেন আছে এবং তোমাদের বিভাগ ঘ, যেখানে তোমাদের 5 নম্বরের কোশ্চেন 6টা দেয় এবং 6টায় লিখতে হয়, মানে টোটাল 12টা, প্রত্যেক 6টার জন্য একটা করে অথবা দেওয়া থাকে। এই কোশ্চেনের সাজেশন নিয়ে আসা হয়েছে এবং এটার গ্যারেন্টি দেওয়া হচ্ছে যে 30 নাম্বার থাকে ওইখানে, 30-এর মধ্যে মিনিমাম 20 নাম্বার এখান থেকে কমন আসবে। এই 30টা কোশ্চেন থেকে মিনিমাম 20 নাম্বার মাধ্যমিক 2026-এর জীবন বিজ্ঞানের কোশ্চেনে কমন আসতে চলেছে। দেখে নিই, প্রত্যেক 30টা কোশ্চেনের উত্তর সহ এখানে কোশ্চেন দেওয়া হয়েছে এবং উত্তর সহ আজকে আলোচনা করা হবে। এক সেকেন্ড। আচ্ছা, ফার্স্ট হচ্ছে একটি স্নায়ুকোষের গঠনগত বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন। তাহলে তোমরা সবাই এতদিন পর্যন্ত এর প্র্যাকটিস করে রেখেছো নিশ্চয়ই, এবং এবারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ চিত্র হচ্ছে এটা, যেটা 4-এর দাগের 1-এ তোমরা এই কোশ্চেনটা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, এটার উপরে আর বেশি যাচ্ছি না। নেক্সট হচ্ছে যে প্রতিবর্ত চাপ, একটি সরল প্রতিবর্ত চাপের গঠন, এটাও তোমাদের প্র্যাকটিস নিশ্চয়ই হয়ে আছে। আর থার্ড হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোম। এ হচ্ছে 3টে আমাদের ছবির সাজেশন এবং এই 3টের মধ্যে থেকে 110% কমন আসতে চলেছে এবার মাধ্যমিকে। আচ্ছা, ছবি সাজেশন সবারই প্রথমে দেওয়া হয়ে গেল। নেক্সট হচ্ছে যে ফানের জনুক্রম এবং জনুক্রম কাকে বলে। ঠিক আছে, এটা হচ্ছে অন্যতম ইম্পর্টেন্ট। জনুক্রম হচ্ছে কোনো জীবের ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দশার চক্রাকার আবর্তনকে বলা হয় তার জনুক্রম। ঠিক আছে, তাহলে ফানের জনুক্রম, একটা জিনিস বলে দিই কি, এই সমস্ত কোশ্চেন ম্যাক্সিমাম রায়ন মার্টিনের যে আমাদের সাজেশন বই আছে, রেডি সেট গো বই এবং সহায়িকা বই, এখান থেকে নেওয়া হয়েছে। এবং একটা পেজ নেওয়া হয়েছে হচ্ছে টেক্সট বই সাঁতরা প্রকাশনীর, এবং প্রায় 2-3টে আনসার নেওয়া হয়েছে সেলফ নিটেড নোটস থেকে। আচ্ছা, জনুক্রমের এখানে শুরু করা হয়েছে মিওসিস থেকে শুরু করা হয়েছে, কিন্তু আমি বলবো কি তোমরা রেণুধর উদ্ভিদকে সবারই প্রথমে রাখবে। রেণুধর উদ্ভিদের আমাদের পাতায় সোরাসের নিচে থাকে হচ্ছে রেণুস্থলী বা স্পোরেঞ্জিয়াম বলা হয় একে। রেণুস্থলীর মধ্যে মিওসিস কোষ বিভাজন ঘটে এবং রেণু উৎপন্ন হয়। এই রেণু আমাদের প্রথমে প্রোটোনিমা উৎপন্ন করে, প্রোটোনিমা থেকে প্রোথ্যালাস উৎপন্ন হয়। প্রোথ্যালাস হচ্ছে লিঙ্গধর দশার প্রথম উদ্ভিদ। এই প্রোথ্যালাসের স্ত্রীস্তবক থাকে বা স্ত্রীধ্বনি থাকে এবং পুংধ্বনি থাকে। পুংধ্বনি থেকে শুক্রাণু এবং স্ত্রীধ্বনি থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। এদের মধ্যে নিষেক ঘটে। নিষেকের ফলে আমাদের জাইগোট, তারপরে হয় হচ্ছে ভ্রূণ, সরি, প্রথমে ভ্রূণাণু, তারপর হয় হচ্ছে জাইগোট, তারপর হয় হচ্ছে ভ্রূণ, এবং ভ্রূণ বৃদ্ধি পেয়ে হচ্ছে আমাদের রেণুধর উদ্ভিদ। ঠিক আছে, তাহলে এই আমাদের কিন্তু এই ছকটা আমাদের মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য। ঠিক আছে, আচ্ছা, আর একটা কথা, এর পিডিএফ, এই যে কোশ্চেন আছে, এই যে পিডিএফটা আছে, তোমরা ডিসক্রিপশনে পেয়ে যেতে পারো, ফ্রিতে ডাউনলোড করা যায়। নেক্সট হচ্ছে যে কোশ্চেন এবার আসার সম্ভাবনা প্রচুর, যেটা হচ্ছে কি আমাদের সপুষ্পক উদ্ভিদের নিষেকের পরে কী কী ঘটনাগুলো হয় সেটা একটা রেখাচিত্র। তো সবারই প্রথমে আমাদের দুভাগে এটা ভাগ করে নেওয়া হয়েছে। এই দিকে উপরে হচ্ছে আমাদের পুংস্তবকে কী হয়, আর নিচেরটা এটা হচ্ছে আমাদের স্ত্রীস্তবকে কী হয়। দুটোকে ভাগ করে নেওয়া হয়েছে, নিষেকের 1 অবধি এগুলোকে পৃথক করে লেখা হয়েছে। তাহলে কী হয় আমরা বুঝি। ফার্স্ট হচ্ছে কি, পরাগধানী থেকে আমাদের পরাগ রেণু উৎপন্ন হয়। পরাগ রেণু আমাদের পরাগ যোগ হয়, অর্থাৎ আমাদের গর্ভমুণ্ডে আমাদের পরাগ রেণু স্থানান্তরিত হয়। নেক্সট কি, আমাদের পরাগ নালী গঠন হয়। পরাগ নালীর ভ্রূণস্থলীর অভিমুখে আমাদের অগ্রসর হয়। ঠিক আছে, এরপরে পুং গ্যামেট উৎপন্ন হয় এবং নালিকা নিউক্লিয়াস উৎপন্ন হয়। স্ত্রী যে ধ্বনি, সেখানে কি হয়, এতক্ষণে গর্ভাশয়ের মধ্যে আমাদের ভ্রূণস্থলী গঠন হয়, ডিম্বকের মধ্যে ভ্রূণস্থলী গঠন হয়
এবং স্ত্রী গ্যামেট গঠন হয়। এই দুটোর মধ্যে আমাদের নিষেক ঘটে, নিষেকের পর জাইগোট উৎপন্ন হয়, জাইগোটের পর আমাদের ভ্রূণ উৎপন্ন হয়, ভ্রূণ আমাদের ফল এবং বীজ উৎপন্ন করে, এবং বীজের অঙ্কুরোদ্গমের ফলে আমাদের অনুকূল পরিবেশে আমাদের নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এটা কিন্তু আসার সম্ভাবনা, যেটা বললাম কি, প্রচুর। এবার এই কোশ্চেনটার সম্ভাবনা এবার প্রচুর। সেম হচ্ছে কি ফানের জনুক্রম আসার সম্ভাবনা এবার প্রচুর, এই কোশ্চেন আসার সম্ভাবনা এবার প্রচুর। নেক্সট আসছি আমাদের সিক্সথ কোশ্চেনে, কি নাইট্রোজেন চক্রে বিভিন্ন পর্যায়গুলি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। তাহলে এই হচ্ছে আমাদের চক, ঠিক আছে। শুরু করবে একদম প্রথম থেকে বায়ুমণ্ডলের 78% নাইট্রোজেন। এটা আমাদের 3 প্রক্রিয়ায় আমাদের আবদ্ধকরণ হয়। ফার্স্ট হচ্ছে আমাদের শিল্পজাত আবদ্ধকরণ, সেকেন্ড হচ্ছে জীবজ আবদ্ধকরণ, থার্ড হচ্ছে প্রাকৃতিক আবদ্ধকরণ। এই নাইট্রোজেন যায় হচ্ছে আমাদের উদ্ভিদ দেহে, উদ্ভিদ দেহ থেকে যায় হচ্ছে প্রাণী দেহে, এবং প্রাণী দেহ থেকে একবার হয় হচ্ছে বিয়োজন, এবং যে আমাদের নাইট্রোজেন প্রাণী দেহে যায় না সেইগুলো হয় হচ্ছে ডাইরেক্ট বিয়োজন হয়ে আমাদের আমাদের মৃতদেহ, রেচন পদার্থ এসবগুলোর মাধ্যমে আমাদের তৈরি হয় হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিফিকেশন প্রক্রিয়ায় তৈরি হয় হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে। এই অ্যামোনিয়া থেকে নাইট্রিফিকেশন হয়, দিয়ে তৈরি হয় হচ্ছে আমাদের প্রথমে নাইট্রেট, এবং তারপরে প্রথমে তৈরি হচ্ছে নাইট্রাইট, তারপরে হচ্ছে নাইট্রেট। এই নাইট্রেট আর নাইট্রাইট লবণ আমাদের কি হয়, কি ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে আবার বায়ুমণ্ডলে আমাদের নাইট্রোজেন রূপে উন্মুক্ত হয়, ঠিক আছে। এখানে ব্যাকটেরিয়া লেখা আছে, তোমরা এখানে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া এসব লিখতেই পারো, কোনো অসুবিধা নাই। এই কোশ্চেনটা অন্যতম ইম্পর্টেন্ট। ছকটা না দিলে এখানে বিভিন্ন আমাদের পর্যায়ে কিন্তু দিতে পারে। নাইট্রোজেন চক্র থেকে একটা কোশ্চেন এবার আসছে, এটার সম্ভাবনা এবার প্রচুর আছে, যার মধ্যে নাইট্রোজেন চক্রটা দেওয়া হলো। কিন্তু তোমরা এছাড়াও নাইট্রোজেন চক্র আমাদের বিঘ্নিত হওয়ার ফলে কী কী ঘটছে, মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ কী করে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হচ্ছে, এই দুটো কোশ্চেনে কিন্তু করে রাখবে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আমাদের সিক্সথ কোশ্চেন, যেটাও এবার আসার সম্ভাবনা প্রচুর। চিত্রসহ চিত্রসহ এই ছবিটা দেওয়া হয়েছে, এই চিত্রটা আঁকলে কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে। কোশ্চেনটা হচ্ছে কি রুই মাছের পটকা অভিযোজন। এখানে আমাদের এক হচ্ছে কি রুই মাছের পটকা এটা দেওয়া হয়। এছাড়াও আসতে পারে কি আমাদের আঁশের ভূমিকা, তারপরে আমাদের দেহের যে আকৃতি মাকুর মতো হয়, এর ফলে কী কী অসুবিধা হয়, সুবিধা হয়, সেটা আমাদের আসতে পারে হচ্ছে কোশ্চেনে। তাহলে পটকার সাথে, পটকা তো ইম্পর্টেন্টই, এর সাথে এই দুটোকেও কিন্তু দিয়ে দেওয়া হলো। ফার্স্ট আমরা বলবো হচ্ছে পটকার আমাদের অগ্র প্রকোষ্ঠে থাকে হচ্ছে রেড গ্রন্থি বা রেড গ্ল্যান্ড। এটা আমাদের কী হয়, গ্যাস উৎপন্ন করে, এখান থেকে গ্যাস নির্গত হয় এবং পটকা ফুলে ওঠে। ফলে মাছের আপেক্ষিক ভর আমাদের হ্রাস পায়, বা আমাদের আপেক্ষিক গুরুত্ব আমাদের হ্রাস পায়, ফলে মাছ আমাদের উপরে ভেসে ওঠে। নেক্সট হচ্ছে কি আমাদের পশ্চাৎ প্রকোষ্ঠে আমাদের রক্তজালক থাকে, যার নাম হচ্ছে রেটিয়া মেরাবিলিয়া। এর দ্বারা গ্যাস শোষণ হয়, আমাদের পটকা চুপসে যায় বা সংকুচিত হয়, এবং আপেক্ষিক ভর বৃদ্ধি পায় অথবা আপেক্ষিক ঘনত্ব বৃদ্ধি পায়, এবং মাছ জলে আমাদের ডুবে যায়। এইভাবে আমাদের পটকার মাধ্যমে কিন্তু মাছ জলের উপর নিচে করতে পারে। এটা যখনই করবে তখনই এই ছবিটা কিন্তু দিয়ে দিও। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পটকা, এটা হচ্ছে আমাদের অগ্র প্রকোষ্ঠ, এটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। আমাদের অগ্র প্রকোষ্ঠের এখানে গ্যাস উৎপাদন যন্ত্র রেড গ্রন্থি আছে, আর এখানে গ্যাস শোষণ যন্ত্র আছে রেটিয়া মেরাবিলিয়া, ঠিক আছে। আচ্ছা, এর সাথে সাথে আমরা বাকি যে আছে পার্ট, মানে আঁশের ভূমিকা, এটাও দেখে নিই। দেখো, রুই মাছের দেহে পিছল আঁশ থাকে, যা মাছকে আত্মরক্ষা করে, ঘর্ষণজনিত বাধা থেকে অতিক্রম করতে সাহায্য করে। আর মাছের আমাদের দেহ মাকুর মতো হয়, কি ওই মাছের দেহ মাঝখানের অংশটা চওড়া এবং দুই প্রান্ত সরু হয়, মাছকে সহজেই জলে বাধা অতিক্রম করে যেতে সাহায্য করে, ঠিক আছে। এই হলো আমাদের মাছের বা রুই মাছের অভিযোজনগত বৈশিষ্ট্য। পটকার ভূমিকা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট হচ্ছে কি স্কাউট মৌমাছির খাদ্য সন্ধানে আচরণগত অভিযোজনের গুরুত্ব উল্লেখ করো, অথবা মৌমাছির নৃত্য যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা। এই কোশ্চেনে কিন্তু ছবি দেওয়া বাঞ্ছনীয়, কিন্তু ছবির এখানে দেওয়া হয়নি, আমি এক্সট্রা এঁকে দিতে ছবিটা কেমন দেখতে হবে।
ছবিটা আমাদের এমন দেখতে হবে, এখানে মৌমাছি থাকবে আমাদের, আর এটা হচ্ছে আমাদের চক্রাকার নৃত্য। আর ওয়েকটেল নৃত্য যেটা হয় সেটা আমাদের আমাদের দেখতে হয় হচ্ছে এখানে মৌমাছি থাকে, ঠিক আছে। এটা হয় হচ্ছে ওয়েকটেল নৃত্য, আর এটা হচ্ছে চক্রাকার নৃত্য। ছবি সহ কিন্তু আমাদের এই কোশ্চেনটা লিখতে হবে যাতে আমরা ফুল নাম্বার পাই। আচ্ছা হ্যাঁ, এরপরে একটা ভিডিও আসবে যেখানে জীবন বিজ্ঞানে যে সমস্ত চিত্র আমাদের প্র্যাকটিস করতে হবে, মানে যেগুলো তো নর্মাল আমাদের 4 দাগের এক একটা কোশ্চেনে দেয় সেটা তো দেবেই দেবে, এর ছাড়াও যে রেখাচিত্র, যে এক্সট্রা চিত্র যেটা কোশ্চেন লেখার সময় দিতে হবে, সেগুলো নিয়ে একটা ভিডিও কিন্তু খুব শীঘ্র আমি আনবো, এবং তোমরা কমেন্ট করে দিও যদি তোমাদের আর তাড়াতাড়ি দরকার হয়। আচ্ছা, খাদ্য সন্ধানে আমাদের কর্মী মৌমাছি বা স্কাউট মৌমাছি যখন 100 মিটারের দূরত্বের মধ্যে কোনো খাদ্য থাকে, এটা বিভিন্ন বই বিভিন্ন লেখা থাকে, কোনো বই 75 লেখা আছে, কোনো বই 100 লেখা আছে, তখন আমাদের কী হয় কি চক্রাকার নৃত্য করে। এই ছবিটা দিয়ে দিও পাশে, এই ছবিটা। আর নেক্সট হচ্ছে যখন খাদ্য উৎস মৌচাক থেকে আমাদের 100 মিটার দূরে বেশি দূরে হয়, 100 মিটারের বেশি দূরে হয়, তখন বিশেষ নৃত্য প্রদর্শন করে, যাকে বলা হচ্ছে আমাদের ওয়েকটেল নৃত্য বা ওয়াগেল নৃত্য, ঠিক আছে। এছাড়া দেখে বিভিন্ন বই বিভিন্ন এমন দেওয়া আছে কি বিভিন্ন কোণে আমাদের সূর্যের সঙ্গে একটা কোণে ঘোরে আমাদের মৌচাক থেকে যেদিকে ওর মুখটা হয় মাথাটা হয় সেই দিকে যেতে হয়। এসব এক্সট্রা জিনিস লিখে লাভ নেই, এইটুকু লিখবে, ফুল নাম্বারে পেয়ে যাবে উইথ ছবি। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা সম্ভাবনা এবার আছে, কি হৃৎপিণ্ডের গঠন আমাদের কীভাবে অভিব্যক্তির সমর্থন করে। দেখো, বিভিন্ন জীবের অঙ্গগুলি অভ্যন্তরীণ গঠনের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তুলনা পর্যালোচনাকে তুলনামূলক সারি স্থান বলে। মাছ থেকে শুরু করে উভচর, সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে পর্যালোচনা করলে দেখা যাবে যে কীভাবে সরল হৃৎপিণ্ড থেকে আমাদের জটিল হৃৎপিণ্ড সৃষ্টি হয়েছে। প্রথমে কি আছে কি মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ, একটি অলিন্দ এবং একটি নিলয় দিয়ে গঠিত হয়। এ হচ্ছে একচক্রী হৃৎপিণ্ড এবং দূষিত রক্ত এখানে পরিবাহিত হয়। নেক্সট হচ্ছে উভচরের হৃৎপিণ্ড 2টি অলিন্দ এবং একটি নিলয় থাকে, অসম্পূর্ণ দ্বিচক্র মিশ্র রক্ত আমাদের পরিবাহিত হয়। নেক্সট হচ্ছে কি সরীসৃপ থেকে যখন উভচর থেকে যখন সরীসৃপে যাচ্ছে তখন কি হয় কি 2টো অলিন্দ এবং অসম্পূর্ণ বিভাজিত আমাদের নিলয় থাকে, অসম্পূর্ণ দ্বিচক্র আমাদের সংবন্ধন থাকে এবং মিশ্র রক্ত পরিবাহিত হয়। এখানে তোমরা এক্সট্রা লিখতে পারবে কুমির সরীসৃপ হলেও 4টি প্রকোষ্ঠযুক্ত আমাদের হৃৎপিণ্ড থাকে। নেক্সট হচ্ছে কি পক্ষী এবং স্তন্যপায়ী, এদের কি হয় কি উন্নত জটিল হৃৎপিণ্ড হয়, হৃৎপিণ্ড 2টো অলিন্দ 2টো নিলয় আমাদের সম্পূর্ণভাবে 4টি প্রকোষ্ঠে আমাদের বিভেদিত থাকে, এবং দ্বিচক্র সংবন্ধনান্তর দেখা যায় পৃথকভাবে বিশুদ্ধ এবং দূষিত রক্ত আমাদের পরিবাহিত হয়। হলো। আচ্ছা, এরপরে আমাদের এই ফ্লো চার্টটাও কিন্তু দিয়ে দিতে পারো যাতে তোমাদের নাম্বারটা ফুল নাম্বার আসে। দেখো, দুটি প্রকোষ্ঠ একচক্রী সংবহনতন্ত্র রক্ত পরিবহন হয় মাছেদের দেহে, সরল গঠন। 3 প্রকোষ্ঠ বিশিষ্ট অসম্পূর্ণ দ্বিচক্র মিশ্র রক্ত পরিবাহিত হয় উভচরের দেহে, কিছুটা জটিল গঠন। অসম্পূর্ণ 4টি প্রকোষ্ঠ অসম্পূর্ণ দ্বিচক্রী সংবহনতন্ত্র মিশ্র সরীসৃপদের দেহে, অপেক্ষাকৃত জটিল এবং 4টি প্রকোষ্ঠযুক্ত আমাদের দ্বিচক্রী পৃথকভাবে বিশুদ্ধ এবং শুদ্ধ রক্ত পরিবাহিত হয় পক্ষী ও স্তন্যপায়ী দেহে, জটিলতম হৃৎপিণ্ড। ঠিক আছে, এই ফ্লো চার্টটা কিন্তু দিয়ে দিও, খুবই সহজ। আর এক্সট্রা যে আমাদের ছবি, আচ্ছা এক্সট্রা যে এখানে আমাদের ছবি টবি থাকে ওটা দিয়ে ফালতু এটাকে আমাদের বড় করে লাভ নেই, ওটা করতে অনেক সময় লাগবে এবং তোমরা মনেও থাকবে না কী করে আঁকতে হয়, একটু ভুলে গেলে নাম্বার চলে যাবে, তাই হৃৎপিণ্ডে ছবি আঁকতে যেও না, এমন করে ফ্লো চার্ট দিয়ে দিও। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের JFM এর ভূমিকা। ঠিক আছে, দেখো ফার্স্ট হচ্ছে কি JFM আমাদের বনভূমির প্রাকৃতিক সম্পদ রক্ষা করে, আমাদের দাবানল, অতিরিক্ত পশুচরণ, বেআইনি খনন কার্য,
চোরাশিকারিদের জন্য বনভূমিতে যাতে নষ্ট না হয় তার দিকে সতর্ক লক্ষ্য করা হয়। তো জ্বালানি আহরণ করা হয়, স্থানীয় মানুষদের আম, কাঠ প্রদানকারী উদ্ভিদ কেটে কখনোই জ্বালানি সংগ্রহ করে না, সাধারণত শুকনো ডালপালা প্রভৃতি জ্বালানি রূপে সংগ্রহ করে। আর সেকেন্ড হচ্ছে কি, বৃক্ষরোপণ, নতুন করে গাছ বসিয়ে বনভূমির আয়তন বৃদ্ধি সাহায্য করে। তারপর হচ্ছে কি, বনভূমির উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। স্থানীয় মানুষ জীবনযাপনের জন্য বেশ কিছু সামগ্রী বন থেকে সংগ্রহ করে, যেমন ফল, কন্দ, মধু, ভেষজ উদ্ভিদ। এরা কেবলমাত্র বনজ সামগ্রীগুলিকে সংগ্রহ করে তাই নয়, এর পাশাপাশি এগুলি উৎপাদনে বৃদ্ধিতেও লক্ষ্য রাখে। নেক্সট হচ্ছে জীববৈচিত্র্য রক্ষা। বনভূমির গাছপালার সঙ্গে সঙ্গে চোরাশিকারিদের হাত থেকে বন্যপ্রাণীদের রক্ষার জন্য সাধারণ মানুষ সর্বদা সতর্ক থাকে। নিজেদের চাহিদা পূরণের জন্য স্থানীয় মানুষ বনভূমিকে লালন পালন ও জীববৈচিত্র্য রক্ষণাবেক্ষণে করে। ফলে ওই অঞ্চলে সংস্থান বৃদ্ধি পায় ও সামগ্রিকভাবে বাস্তুতন্ত্রের উন্নতি ঘটে। জেএফএম এর ভূমিকা দূর হলো। এবারে মাধ্যমিকে পিবিআরটা চলে এসছে, তাই পিবিআরটা দেওয়া হয়নি, কিন্তু এছাড়াও পিবিআরটা দেখে যেতে পারো। নেক্সট হচ্ছে কি, অযৌন জনন যৌন জননের পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জনন চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলে সেটা হচ্ছে এই কোশ্চেনটা। দেখো, প্রকৃতি কি? প্রকৃতি অযৌন জনন হচ্ছে আমাদের সরল প্রকৃতির জনন, আমাদের যৌন জনন হচ্ছে আমাদের জটিল প্রকৃতির জনন। উৎস হচ্ছে আমাদের দেহকোষ বিভাজনের মাধ্যমে, এবং এটা আমাদের জনন মাতৃকোষ বিভাজনের মাধ্যমে। পদ্ধতি আমাদের গ্যামেট উৎপন্ন হয় না, গ্যামেট উৎপন্ন হয় আমাদের রেণু উৎপাদন, কোষ বিভাজন, পুনরুৎপাদন, ক্ষুরকোদ্গম প্রভৃতি পদ্ধতিতে আমাদের অযৌন জনন হয়, এবং স্ত্রী ও পুংগ্যামেট বা দুটি ভিন্ন প্রকৃতির গ্যামেট মিলনের ফলে হয় হচ্ছে যৌন জনন। কোষের বিভাজন, অ্যামাইটোসিস, আমাদের মাইটোসিস কোষ বিভাজন প্রয়োজন হয়। কেবলমাত্র রেণু উৎপাদনের জন্য মিওসিস প্রয়োজন হয়। আর মিওসিস তো 100% প্রয়োজন হয়, এবং মাইটোসিস উভয় প্রয়োজন হয়। এখানে অ্যামাইটোসিস কিন্তু প্রয়োজন হয় না। জনিত্রী জীবের সংখ্যা, একটি মাত্র জনিত্রী জীব প্রয়োজন হয়। দুটি ভিন্ন লিঙ্গের জনিত্রী জীব প্রয়োজন হয়। এটা মানে অবশ্যই মনে রাখবে, ভিন্ন লিঙ্গ লিখতে হবে। তোমরা কি ভুল করো, লিখে দাও দুটি ভিন্ন জনিত্রী জীব প্রয়োজন হয়। দুটো ভিন্ন জনিত্রী জীব তো দুটো আমাদের মহিলা মহিলা হতে পারে, দুটো আমাদের পুরুষ পুরুষ হতে পারে। লিখতে হবে হচ্ছে দুটি ভিন্ন লিঙ্গের আমাদের জনিত্রী জীব প্রয়োজন হয়। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে একক। রেণু হচ্ছে অযৌন জননের একক, এবং গ্যামেট হচ্ছে আমাদের যৌন জননের একক। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের আপত্য যৌনুর প্রকৃতি কি? হুবহু মাতৃজীবের মতো হয় হচ্ছে অযৌন জননে, এবং হুবহু মাতৃজীবের মতো হয় না, নতুন বৈশিষ্ট্যযুক্ত হয়। সময় হচ্ছে কম সময় লাগে, আমাদের বেশি সময় লাগে। গুরুত্ব হচ্ছে প্রকরণ ঘটে না, দ্রুত ঘটে এটা, আর আমাদের প্রকরণ ঘটে এবং সময় লাগে অনেক। অভিব্যক্তিতে সহায়ক হচ্ছে আমাদের যৌন জনন। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে সব কোশ্চেনে যা এখানে দেওয়া আছে সবই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে ক্রোমোজোমের আমাদের গঠন উল্লেখ করতে হবে একটা সারণীর সাহায্যে। ইউক্যারিওটিক ক্রোমোজোমে আমাদের থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং ধাতব আয়ন। এটা আমাদের না লিখলেও কোনো অসুবিধা হয় না, মেইন হচ্ছে এ দুটো। নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ, আরএনএ। প্রোটিনের মধ্যে থাকে হচ্ছে হিস্টোন। ক্ষারীয় প্রোটিন হচ্ছে হিস্টোন, আর আম্লিক প্রোটিন হচ্ছে নন হিস্টোন। এখানে তোমরা নিউক্লিক অ্যাসিডকে এমন না লিখে যে আমাদের পিউরিন, পিউরিন আর পিরিমিডিন, পিরিমিডিন এইভাবে তোমরা লিখতে পারো। এখানে পিউরিনে থাকে হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, পিরিমিডে থাকে হচ্ছে থাইমিন, ইউরাসিল আর সাইটোসিন। ঠিক আছে, তোমরা এমন করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যদি আমাদের কোশ্চেন 2 নাম্বারের দেয় তখন আমাদের লিখতে হবে হচ্ছে এমন করে। যদি কোশ্চেন আমাদের 3 নাম্বারের দেয় তখন আমাদের পুরোটা ভেঙে দেখাতে হবে। ঠিক আছে, মানে 2 নাম্বার দিলে তোমরা নিউক্লিক অ্যাসিড লিখে চলে যেতে পারো ডিএনএ আরএনএ করে, কিন্তু 3 নাম্বার দিলে কিন্তু নিউক্লিক অ্যাসিডও ভেঙে দেখাতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আরও একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা বললাম কি সব কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সব কটাই। মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য। দেখো, সম্পাদনের স্থান আমাদের হয় হচ্ছে মাইটোসিস হয় হচ্ছে আমাদের
দেহকোষে হয়, ব্যতিক্রম হচ্ছে আরবিসিতে হয় না, আমাদের স্নায়ুকোষে হয় না। আর আমাদের ভ্রূণ কোষে হয়, ঠিক আছে, ভ্রূণ কোষে হয় হচ্ছে মাইটোসিস, এবং মিওসিস কোথায় হয় হচ্ছে আমাদের মাতৃ আমাদের জনন মাতৃকোষে হয়, আমাদের গ্যামেট গঠন করার জন্য হয়। আর উদ্ভিদের ক্ষেত্রে রেণু মাতৃকোষে হয়, ঠিক আছে। মানুষের ক্ষেত্রে মানে প্রাণীদের ক্ষেত্রে হয় হচ্ছে শুক্রাণু ডিম্বাণু, আর উদ্ভিদের ক্ষেত্রে হয় হচ্ছে রেণু মাতৃকোষ, একসঙ্গে লিখতে গেলে জনন মাতৃকোষ। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আমাদের ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি। আমাদের জানি কি মাইটোসিসে সমবিভাজন হয়, আর মিওসিসে হয় হচ্ছে হ্রাস বিভাজন, ঠিক আছে। আচ্ছা, বিভাজনের সংখ্যা, আমাদের নিউক্লিয়াস সাইটোপ্লাজম মাত্র একবার বিভাজিত হয়, আমাদের নিউক্লিয়াস সাইটোপ্লাজম দুবার বিভাজিত হয়, যেমন মিওসিস 1 আর মিওসিস 2 যে ফেজটা হয় সেখানে দুবার বিভাজিত হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে কি উৎপন্ন কোষের সংখ্যা ও প্রকৃতি। দুটো আমাদের ডিপ্লয়েড কোষ উৎপন্ন হয় 2n, আর 4টে হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়। ক্রসিং ওভার ও পুনর্বিন্যাস, ক্রসিং ওভার আমাদের ঘটে না, ক্রসিং ওভার ঘটে। গুরুত্ব কি হয় কি সামগ্রিক বৃদ্ধি হয়, ক্ষতস্থান পূরণ হয়, এবং কিছু আমাদের প্রাণীদের জন্য আমাদের ইয়েও হয়, জনন হয় এখানে। আর বংশ পরম্পরায় ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখে, পুরোকরণ ভেদ সৃষ্টি করে, আর গ্যামেট গঠন করতে সাহায্য করে, এটা তো মানে মিওসিসের কাজ। আম, আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে আর একটা বেশি মানে গুরুত্বপূর্ণ পার্থক্য টাইপ কোশ্চেন, যেটা হচ্ছে কি উদ্ভিদদের সাইটোকাইনেসিস আর প্রাণীদের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য। সূচনার সময় উদ্ভিদদের ক্ষেত্রে হয় হচ্ছে টেলোফেজের শেষ থেকে, আর প্রাণীদের হয় হচ্ছে অ্যানাফেজের শেষ থেকে। মানে প্রাণীদের আমাদের কি হয় কি তাড়াতাড়ি শুরু হয়, প্রাণীদের অ্যানাফেজ থেকে শুরু হয়ে যায়, আর উদ্ভিদদের টেলোফেজ থেকে শুরু হয়। নেক্সট পদ্ধতি কোষপাত গঠন পদ্ধতি বা সেল প্লেট বলা হয় একে। আর প্রাণীদের ক্ষেত্রে আমাদের ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতি, ঠিক আছে। কোষ অঙ্গাণু, উদ্ভিদদের ক্ষেত্রে গলগি বস্তু বা গলগি বডি এবং ইআরের ভূমিকা আছে, এর ক্ষেত্রে আমাদের ইআর গলগি বস্তু ভূমিকা নেয়। প্রকৃতি প্রকৃতি আমাদের আমাদের এটা দেখো, কোষপাত কোষের মাঝখানে সৃষ্টি হয়, ক্রমশ প্রাচীরের দিকে প্রসারিত হয়, এবং আমাদের পরিধির দিক থেকে কোষ পর্দা ভাঁজ হতে থাকে কেন্দ্রের দিকে। মানে এটা যদি আমাদের উদ্ভিদ কোষ একটা হয়, এটা যদি একটা উদ্ভিদ কোষ হয় আমাদের, আম, মানে এই যে মাঝখান এখান থেকে আমাদের আস্তে 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 এদিকে এগোবে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে যদি এটা প্রাণী কোষ হয়, তাহলে এটা ক্রমশ ভেতরের দিকে আমাকে ঢুকতে থাকবে, দিয়ে এটা বিচ্ছিন্ন হবে, ঠিক আছে। তাহলে এটা মানে প্রকৃতি লিখতে হলো কি উদ্ভিদের ক্ষেত্রে কেন্দ্র থেকে পরিধির দিকে বিভাজিত হয়, এবং প্রাণীদের ক্ষেত্রে পরিধি থেকে কেন্দ্রের দিকে বিভাজিত হয়। আচ্ছা, বেম আমাদের ফ্র্যাগমোপ্লাস্ট গঠন হয়ে যায় হচ্ছে বা কোষপাত গঠন করে হচ্ছে আমাদের উদ্ভিদের ক্ষেত্রে, এবং বিলুপ্ত হয়ে যায় প্রাণীদের ক্ষেত্রে। গলগি বস্তু ভূমিকা যেটা বললাম কি এখানে কোনো ভূমিকা নেই, এখানে ভূমিকা আছে। কোষপাত গঠনে কিন্তু গলগি বস্তু মানে সাহায্য করে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, এবং যেহেতু প্রাণীদের ক্ষেত্রে কোনো কোষপাত হয় না, তাই গলগি বস্তুর কোনো ভূমিকা এখানে নেই। আচ্ছা, নেক্সট তাহলে আমরা আসছি হচ্ছে এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, ভালো করে করে রাখবে কি ডারউইনের মতবাদের প্রতিপাদ্য বিষয়গুলি তালিকাভুক্ত করো, পরপর করতে হবে। মানে যেভাবে ডারউইন দিয়ে গিয়েছিলেন সেইভাবেই এটাকে পরপর আমাদের তালিকাভুক্ত করতে হবে। দেখো, অত্যাধিক হারে বংশবিস্তার এর ফলে হয় হচ্ছে খাদ্য ও বাসস্থান, এটা একটু লিখে নিই, হ্যাঁ, বাসস্থানের অভাব, খাদ্য এবং বাসস্থানের অভাব, ঠিক আছে। এই পার্টটা এখানে বাদ চলে গিয়েছে। অত্যাধিক হারে বংশবিস্তারের সিদ্ধান্ত কি হয় কি খাদ্য ও বাসস্থানের অভাব, এর সিদ্ধান্ত কি হয় কি অস্তিত্বের জন্য সংগ্রাম হয়।
অস্তিত্বের জন্য সংগ্রামের সিদ্ধান্ত কি হয়, কি প্রকরণ সৃষ্টি হয়, যোগ্যতমের উদ্বর্তনের পরে হয়। অনেকজনে কী করো, কি অস্তিত্বের জন্য সংগ্রাম থেকে যোগ্যতমের উদ্বর্তন হয়, এটা লিখে দাও। কিন্তু অস্তিত্বের জন্য সংগ্রামের থেকে প্রকরণ সৃষ্টি হয়, এবং প্রকরণ থেকে আমাদের হয় হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন। যোগ্যতমের উদ্বর্তনের সিদ্ধান্ত হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, এবং প্রাকৃতিক নির্বাচনের সিদ্ধান্ত হচ্ছে নতুন প্রজাতি সৃষ্টি। এমন করে এটাকে পরপর কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, পরপর মনে রাখতে হবে। এখানে মানে ভুল হয়ে গেছে কি, আমাদের অত্যাধিক হারে বংশ বিস্তারের পর এখানে হয় হচ্ছে খাদ্য বাসস্থানের অভাব, তারপরে হয় হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। এটা এখানে একটু বাদ চলে গেছিলো, এটা তোমরা কারেকশন করে নিও। যদি এটা প্রিন্ট আউট করো বা পড়ার চেষ্টা করো, তখন মাঝে এটা মনে রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি সমস্ত অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ। এর তাৎপর্যও আসতে পারে, আর এর পার্থক্যও আসতে পারে, এবং কাকে বলে এটাও আসতে পারে, উদাহরণও আসতে পারে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই সমস্ত এবং সমবৃত্তীয় অঙ্গ এবারের জন্য ইম্পর্টেন্ট। এখানে পার্থক্যটা দেওয়া আছে, কিন্তু এর তাৎপর্য তোমরা পড়ে যেও, এদের উদাহরণ পড়ে যেও, উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রে, এবং এ সংজ্ঞাটা পড়ে যেও। সমবৃত্তীয় অঙ্গ যদি আমি উদাহরণ দিই, তাহলে মটর গাছের আকর্ষণ এবং ঝুমকলতার আকর্ষণ হয় উদ্ভিদের ক্ষেত্রে, এবং সমস্ত অঙ্গ উদ্ভিদের ক্ষেত্রে হয় হচ্ছে আমাদের পেঁয়াজের শল্কপত্র এবং ক্যাকটাসের পাতা, ঠিক আছে। এটা হলো প্রাণীদের ক্ষেত্রে সমস্ত অঙ্গ হচ্ছে বাদুড়ের আমাদের প্যাটাজিয়াম, প্রাণীর পাখা, সরি পক্ষীর পাখা, প্রাণীর তো পাখা হয় না। বা তোমার লিখতে হলো কি পাখির পাখা এবং পাখির পাখা কেন না, পাখির ডানা এবং মানুষের হাত, ঘোড়ার অগ্রপথ, এসব। এবং পাখির দানা, পতঙ্গের দানা, এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। উদাহরণ কিন্তু বলে দিলাম আমি। আচ্ছা, প্রকৃতি। সমস্ত অঙ্গের প্রকৃতি কি, উৎপত্তি গঠনগতভাবে এক, কিন্তু কার্যগতভাবে বিভিন্ন হয়। আমাদের আমাদের উৎপত্তি গঠনভাবে ভিন্ন হয়, কিন্তু কাজ এদের এক হয়। বহি আকৃতি, এদের বহি আকৃতি আলাদা হয়, এদের বহি আকৃতি প্রায় একই রকম হয়। জিনগত সম্পর্ক, যে সমস্ত জীবের সমস্ত অঙ্গ বর্তমান, তারা জিনগতভাবে সম্পর্কযুক্ত, অর্থাৎ এদের পূর্বপুরুষ একই হয়, ঠিক আছে। নেক্সট কি সমবৃত্তীয় অঙ্গ, যে সমস্ত এদের মধ্যে দেখা যায় তাদের কি পূর্বপুরুষ ভিন্ন হয়। অভিযোজন, আমাদের এই ধরনের অঙ্গ জীবকে বিভিন্ন পরিবেশে অভিযোজিত হতে সাহায্য করে, অর্থাৎ অপসারী অভিব্যক্তি নির্দেশ করে, এবং আমাদের একই পরিবেশে, এর মানে আমাদের সমবৃত্তীয় অঙ্গ দেখায় কি বিভিন্ন পূর্বপুরুষ বিশিষ্ট জীব আমাদের একই পরিবেশে আমাদের অভিযোজিত হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের অভিসারী অভিযোজন কিন্তু দেখা যায়। বিবর্তন কি, অপসারী বিবর্তন দেখা যায়, এখানে অভিসারী বিবর্তন দেখা যায়, ঠিক আছে। উদাহরণ যেটা বললাম, পাখির দানা, বাদুড়ের দানা, তিমির ফ্লিপ্পার, এসব হচ্ছে আমাদের ঘোড়ার অগ্রপথ, মানুষের হাত, এগুলো হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে। উদ্ভিদের ক্ষেত্রে ঝুমকলতার আকর্ষ এবং ফণিমনসার পত্রকাণ্ড হয়, মোটর গাছের আকর্ষ হয়। প্রাণীদের ক্ষেত্রে পাখির ডানা, পতঙ্গের ডানা, এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, এবং ঝুমকলতার আকর্ষ মোটরের আকর্ষ সমবৃত্তীয় অঙ্গ। সরি, আমি একটু উল্টো বল দিলাম, প্রথমবার ঠিক করেছিলাম, এখন উল্টো বল দিলাম। আমাদের এই দুটো হয় হচ্ছে আমাদের সমবৃত্তীয় অঙ্গ হয় এই দুটো। এবং এখানে তোমরা লিখতে পারো, এক্সট্রা লিখতে পারো কি ক্যাকটাসের কাঁটা এবং পেঁয়াজের শল্কপত্র, এই দুটো হয় হচ্ছে আমাদের সমস্ত অঙ্গ, ঠিক আছে। তাহলে এই পেজটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যা সমস্যা। এটা হচ্ছে এবার মাধ্যমিকে আসছে, ঠিক আছে। এটা মাধ্যমিকে আসছে, কথা হয়ে গিয়েছে আমার পর্ষদের লোকগুলোকে, আমি ফোন করে বলে দিয়েছি এই কোশ্চেনটা দিতে, এই কোশ্চেনটা আসবে। এবং এর ছাড়া এই কোশ্চেনটা আসার সম্ভাবনা আছে। এবং তাহলে এই কোশ্চেনটা দেখা যাক কি। প্রথমে হচ্ছে কি এর অনেক কটা পয়েন্ট আছে, এবং সব কটা পয়েন্টে ইম্পর্টেন্ট। এটা আমি আলোচনা করছি না, কারণ এটা অনেক বড় হয়ে যাবে কোশ্চেনটা। নেক্সট হচ্ছে কি সুন্দরবনে পরিবেশগত সমস্যা, এটাও ইম্পর্টেন্ট। এটা শর্ট নোটস আকারে লেখা আছে, কিন্তু এটাকে তোমাদের বড় করে লিখতে হবে। দেখো, এখানে নগরে অবলম্ব উদ্ভিদ যেমন নষ্ট হয়েছে, এর ফলে কী হয়েছে, বিভিন্ন এন্ডেমিক
লবণম্ব উদ্ভিদের সংখ্যা হ্রাস পেয়েছে। আরও কি হতে পারে, কি আমাদের বন্যপ্রাণীর শিকার হয়েছে, এর ফলে আমাদের বন্যপ্রাণীর সংখ্যা হ্রাস পেয়েছে। আমাদের বন্যপ্রাণী আমাদের সাপেক্ষে প্রতিকূল পরিবেশের জন্য কি হয়েছে, আমাদের এরা বিভিন্ন মানে মানব গোষ্ঠীর মধ্যে চলে গেছে, এদের পর্যায়ন হয়েছে, ঠিক আছে। এটা আমাদের মানে সহজ শাখায় লেখা আছে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আসার মতো কোশ্চেন। এটা আমি আলোচনা করছি না, কারণ আলোচনা করলে এটা অনেকটা বড় হয়ে যাবে, তোমরা পিডিএফ নিলে দেখে নিও। নেক্সট হচ্ছে এই কোশ্চেনটাও আসছে, এবার কথা হয়ে গিয়েছে আমার, ঠিক আছে। বড় কোশ্চেনে না এলে শর্ট কোশ্চেনে তো 100% আসছে। কি মেন্ডেলে নির্বাচিত মোটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য? এবার এটা আসছে, প্রতিবারই আসে, আজ পর্যন্ত যতবার মাধ্যমিক হয়েছে ততবার মাধ্যমিকে এই কোশ্চেনটা এসেছে। ইভেন 25 সালে মাধ্যমিকে এসছে, 24 সালে এসছে, 23 সালে এসছে, 22 সালে এসছে, 21-এ মাধ্যমিক হয়নি, 20-তে এসছে, 19-এ এসেছে, 18-তে এসেছে, 17-তে এসেছে, মানে যতবার মাধ্যমিক হয়েছে ততবার এই কোশ্চেনটা কিন্তু এসেছে। তাই এই কোশ্চেনটা এবারের মাধ্যমিকেও আসবে, তাই ভালো করে এটা প্রিপেয়ার করে যেও। নেক্সট হচ্ছে কি রাসায়নিক বিবর্তনবাদ সম্পর্কিত আমাদের মিলার উডের পরীক্ষা। এখানে আমাদের কি লিখতে হবে, কি পরীক্ষা আমাদের পদ্ধতি লিখতে হবে, কি কি উপকরণ নিয়েছিল সেটা লিখতে হবে, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত এটা লিখতে হবে, এবং সংজ্ঞাটা অবশ্যই লিখবে। এর মাধ্যমে এটা কিন্তু আসার সম্ভাবনা এবার আছে, মিলার উডের পরীক্ষা, ঠিক আছে। এটা আলোচনা করে দিচ্ছি একটু কীভাবে এটা লেখা হয়েছে। দেখো, বিজ্ঞানী মিলার ও উড়ে 1953 সালে, সালটা না বললেও হবে, একটি বিশেষ যন্ত্রের পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে আদি পৃথিবীতে অজৈব যৌগ থেকে জৈব যৌগ উৎপত্তি করেছে, যা ওপারিন ও হ্যালডেনের রাসায়নিক বিবর্তনবাদকে আমাদের সমর্থন করে, ঠিক আছে। কি নেওয়া হয়েছিল যন্ত্র, এটা না বললেও হবে, কিন্তু মনে রাখো, কাঁচের একটা গ্লোতল ফ্লাক্স নেওয়া হয়েছিল, স্ফুলিঙ্গর জন্য ইলেকট্রোড নেওয়া হয়েছিল, ইউ আকৃতির একটা নল নেওয়া হয়েছিল, কনডেনসার নেওয়া হয়েছে বা যেটাকে ঘনীভবন যন্ত্র বলে, আর একটা আমাদের স্ফুটন প্রকোষ্ঠ নেওয়া হয়েছিল, ঠিক আছে। পরীক্ষার পদ্ধতি কি, প্রথম হচ্ছে কি বড় গোলাকার ফ্লাক্সের মধ্যে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং জলীয় বাষ্প নিয়ে আমাদের টাংস্টেনের ইলেকট্রোডের মাধ্যমে কী হয়েছে, কি ক্রমাগত তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করা হয়। এরপর আমাদের কনডেন্সারের মধ্যে দিয়ে গ্যাস মিশ্রণকে আমাদের আমাদের প্রবাহিত করে ঘনীভবন করা হয়, তরলে পরিণত করা হয়। আমাদের ঘনীভবন যন্ত্রে উৎপন্ন জৈব যৌগগুলো আমাদের ইউ আকৃতি নলে জমা হয়। তো পর্যবেক্ষণ, আমাদের প্রাপ্ত ঘনীভূত তরলকে আমাদের বিশ্লেষণ করলে দেখা যায় কি কয়েক রকমের জৈব যৌগ উৎপন্ন হয়েছে, যেমন কি গ্লাইসিন, তারপরে অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড, এই তিনটে নাম মনে রাখবে। তারপরে ইউরিয়া, ল্যাকটিক অ্যাসিড, অ্যাডেনিন, ঠিক আছে। অ্যাসিটিক অ্যাসিড যেমন বলা হয়, 3 টাইপের অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল। এই করে জিনিস উৎপন্ন হয়। সিদ্ধান্তে কি আসা হয়েছিল, সিদ্ধান্ত কী ছিল এখানকার, এক সেকেন্ড, সিদ্ধান্ত কী ছিল, কি পরীক্ষা পর্যবেক্ষণ দ্বারা তারা এই সিদ্ধান্তে আসেন যে পৃথিবীর বিজারক পরিবেশে বজ্রপাত, অতিবেগুনি রশ্মির প্রভাবে জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাসের মিশ্রণতে প্রথমে সরল এবং পরে জটিল জৈব যৌগ সংশ্লেষ হয় এবং পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়, ঠিক আছে। এটা আমাদের অ্যাজ ইট ইজ লিখতে হবে। ছবিটা আমাদের যে একটা আছে, টেক্সট বই দেখবে, বিভিন্ন সহায়িকা বই দেওয়া আছে, এটা ফ্লাক্সের ছবি আছে, ওটা আমাদের দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এক সেকেন্ড, আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে মানুষ এবং অন্যান্য প্রাণীর ওপর আমাদের শব্দ দূষণের প্রভাব। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কী হয়, কি দীর্ঘমেয়াদ অতিরিক্ত শব্দে থাকার ফলে আমাদের শ্রবণ ক্ষমতা হ্রাস পায়, পর্দা ফেটে যেতে পারে, বা পুরোপুরি শ্রবণ ক্ষমতা লোপ পেতে পারে, ঠিক আছে। তারপরে আমাদের হৃৎপিণ্ডের প্রভাব কি, আমাদের আমাদের হার্ট রেট বেড়ে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়, হার্ট ফেলিও দেখা যেতে পারে। প্রাণীর উপর প্রভাব কি, শব্দ দূষণে প্রাণীদের খাদ্য সম্পর্ক উপর বিভিন্ন বিস্তার করে এবং প্রাণীদের সংযোগ স্থাপনে বাধা হয়, মানে প্রজনন করতে বাধা হয়, ঠিক আছে। শিকার করতে অসুবিধা হয়, পরিযায়ী পাখি আমাদের আমাদের এলাকাতে ছেড়ে পালিয়ে যায়, ঠিক আছে। পশুদের শ্রবণ ক্ষমতা আমাদের তুলনামূলক অনেক কমে যায়, ঠিক আছে। এসবই হলো আমাদের প্রভাব, মানে সব মনে রাখার দরকার নেই, 2-3টে করে মনে রাখলে কিন্তু আমাদের কাজ হয়ে যায়।
আচ্ছা, উদাহরণ সহ অসম্পূর্ণ প্রকটতা, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্রস সহ আমাদের সিদ্ধান্তে আসতে হবে কেন এটা আমাদের প্রথম সূত্রের ব্যতিক্রম। ঠিক আছে, দেখো কি আমাদের সন্ধ্যা মালতী আমাদের উদ্ভিদের লাল বর্ণের ফুল হলো প্রকার বৈশিষ্ট্য এবং সাদা বর্ণের ফুল হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এর ক্ষেত্রে দেখা যায় কি আমাদের প্রথম আপাতজনুতে আমাদের নিষেধ ঘটালে প্রথম আপাতজনুতে আমাদের আমাদের প্রকট বৈশিষ্ট্যটা আংশিকভাবে আমাদের প্রকট হয়। ঠিক আছে, কী করবে, একটা বিশুদ্ধ লাল ফুলের সন্ধ্যাআরতি নেওয়া হবে, একটা বিশুদ্ধ সাদা ফুলের সন্ধ্যাআরতি নেওয়া হবে, এর মধ্যে ইতর পরাজয় ঘটানো হবে এবং তৈরি হচ্ছে আমাদের ক্যাপিটাল আর স্মল আর, এটা হচ্ছে আমাদের গোলাপি ফুলযুক্ত উদ্ভিদ। এটা হচ্ছে প্রথম আপত্যজনক। নেক্সট, প্রথম আপত্যজনিত উৎপন্ন আমাদের উদ্ভিদের ক্ষেত্রে আমাদের করানো হবে হচ্ছে স্বপরাগ যোগ। ঠিক আছে, প্রথমটায় ঘটানো হয়েছিল হচ্ছে আমাদের ইতর পরাগ যোগ, এরপরে হয়েছে হচ্ছে স্বপরাগ যোগ। তাহলে এর আমাদের গ্যামেট হচ্ছে আর আর। ঠিক আছে, চেকার বোর্ড করবে, একটা লাল ফুল, একটা গোলাপি ফুল, আবার গোলাপি, আবার সাদা ফুল, মানে 1:2:2:1 অনুপাতে আসছে হচ্ছে আমাদের এটা। আর আমরা জানি কি এক সংখ্যজন পরীক্ষা যেটা মেন্ডেল নিয়েছিল, ক্যাপিটাল টি স্মল টি, ওই জিনিসটার আমাদের অনুপাত ছিল হচ্ছে 3:1, কিন্তু এখানে জিনোটাইপের অনুপাত আর ফিনোটাইপের অনুপাত কিন্তু আমাদের সমান হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি এখানে সিদ্ধান্ত কী হবে, কি মেন্ডেলের আমাদের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্র অর্থাৎ পৃথকীকরণ সূত্রে অনুযায়ী আপত্যজনিত বিপরীত বৈশিষ্ট্যগুলো মিশ্রিত হয় না, বরং প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অনুযায়ী জীবের ফিনোটাইপ আমাদের প্রকাশিত হয়। কিন্তু সন্ধ্যানাদী উদ্ভিদের ক্ষেত্রে এই সূত্রের ব্যতিক্রম ঘটে এবং দেখা যায় কি সংকর জীবে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যবর্তী একটি মিশ্র ফিনোটাইপ উৎপন্ন হয়, অর্থাৎ মেন্ডেল বলেছিল কি বৈশিষ্ট্য মিশ্রিত হবে না, এক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্য মিশ্রিত হয়ে যায়। তাহলে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট আসছে হচ্ছে আর একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসার সম্ভাবনা এবার আছে, আর না আসলে তোমরা করে রাখতে হবে, মানে অসম্পূর্ণ প্রকটতা এলে এটা আসবে না, আর এটা এলে অসম্পূর্ণ প্রকটতা আসবে না, এমন অবস্থা। এটা হচ্ছে কি আমাদের দ্বিসংকোচন পরীক্ষা, পুরোটা দ্বিসংকোচন পরীক্ষা পুরোটা আমাদের দেখতে হবে। এটা আমি বেশি করে বলছি না, এখানে আমাদের ক্যাপিটাল আর ক্যাপিটাল নেওয়া হবে, এর গ্যামেট বানাবে হচ্ছে এমন করে, এ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এদের গ্যামেট হবে এইসব। এর চেকার বোর্ড করবে, চেকার বোর্ডের পর আমাদের চেকার বোর্ডের পর আমাদের এমন করে ফিনোটাইপের অনুপাত আসবে, এই জিনোটাইপ এবং ফিনোটাইপের অনুপাত আমাদের বার করতে হবে। পরীক্ষা থেকে স্বাধীন বিন্যাস সূত্রটা এটাও আমাদের বার করতে হবে। নেক্সট হচ্ছে কি সুন্দরী গাছ কীভাবে আমাদের লবণ সহন করে, অর্থাৎ আমাদের সুন্দরী গাছের শারীরবৃত্তীয় প্রয়োজন, এটাও আসতে পারে, মানে ঘুরিয়ে দিলে কোশ্চেনটা। লিখতে হবে কি আমাদের শ্বাসমূল থাকে, শ্বাসমূলের শ্বাস ছিদ্র বা শ্বাসরন্ধ্র থাকে, এখান থেকে ডাইরেক্ট বায়ু থেকে অক্সিজেন নেওয়া হয়। তারপরে আমাদের পুরো কিউটিকলযুক্ত আমাদের আবরণ থাকে গাছের ওপর, যাতে আমাদের বাষ্পমোচনের ফলে আমাদের যে অতিরিক্ত জল আমাদের নষ্ট না হয়। পাতায় আমাদের লবণ গ্রন্থি থাকে, যার মাধ্যমে আমাদের লবণ আমাদের পত্র মোচনের মাধ্যমে আমাদের লবণ আমাদের বর্জিত হয়। আমাদের ভ্যাকুলের আকৃতি আমাদের খুব বড় হয়, ফলে আমাদের অতিরিক্ত লবণ সঞ্চিত থাকে এবং লবণ বিষক্রিয়া হয় না। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি হটস্পট নির্ধারণে প্রাথমিক শর্ত, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। কি আমাদের 1,500 বেশি আমাদের এন্ডেমিক প্রজাতির নালিকা বান্ডিলযুক্ত উদ্ভিদ থাকতে হবে, ওই অঞ্চলে প্রচুর জীব বৈচিত্র্য থাকতে হবে, অঞ্চলের আমাদের প্রায় 70% বাস্তুতন্ত্র ধ্বংস থাকতে হবে এবং এবং 30% অবশিষ্ট থাকতে হবে জীব বৈচিত্র্য, মানে বাস্তুতন্ত্র। ঠিক আছে, এই হচ্ছে শর্ত আমাদের। নেক্সট হচ্ছে কি থ্যালাসেমিয়ার কারণ আর প্রধান আমাদের উপসর্গগুলো। কি আমাদের উপসর্গ কারণ, মানব দেহে আমাদের 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোমের ত্রুটির জনিত কারণে হিমোগ্লোবিনের আলফা এবং বিটা পলিপেপটাইড শৃঙ্খল সঠিকভাবে গঠিত না হলে আমাদের এই রোগ সৃষ্টি হয়। এই রোগের ক্ষেত্রে 16 নম্বর ক্রোমোজোমের 4টি প্রচ্ছন্ন জিন এবং 11 নম্বর ক্রোমোজোমের 2টি প্রচ্ছন্ন জিনের ত্রুটিজনিত কারণে থ্যালাসেমিয়া রোগটা আমাদের ঘটে। উপসর্গ কি আমাদের
মানে রক্তল্পতা অথবা আমাদের অ্যানিমিয়া অ্যানিমিয়া হয়, আমাদের হিমোলাইসিস হয়, মানে আরবিসি আমাদের ছোট হয়ে যায়, ফ্যাকাশে পারা হয়ে যায়, ঠিক আছে। লোহা সঞ্চয় হয় আমাদের অন্তঃক্ষতন্ত্র প্রভৃতি যকৃৎ প্লীহার মধ্যে অন্তঃক্ষতন্ত্র হয়, আমাদের প্লীহার আকৃতি বড় হয়ে যায়, ঠিক আছে। আম, আমাদের অস্থি কঙ্কালের বিভিন্ন আমাদের বিকৃতি লক্ষ্য করা যায়। তারপর বিভিন্ন আমাদের হৃৎপিণ্ডজনিত রোগ সৃষ্টি হয়, হৃৎপিণ্ড কার্য বাধা আমাদের ব্যর্থ হয়। আর আমাদের যে দেহের বৃদ্ধি, শিশুদের ক্ষেত্রে দেহের বৃদ্ধি আমাদের কম হয়ে যায়। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে কি 28 নম্বর কোশ্চেন, কি মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি অথবা এই পদ্ধতির মধ্যে আমাদের পিতার ভূমিকা। মানে এখানে আমাদের পুরো ক্রস করে দেখাতে হবে কি পিতার মাধ্যমে আমাদের হচ্ছে, কন্যা সন্তান হচ্ছে, অথবা কি করে মানুষের ক্ষেত্রে বিভিন্ন দুটি লিঙ্গ আমাদের আপত্ত সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে কি এই জিনিসটা কি, এই সমস্ত ঘটনাগুলির কারণ কি। আমাদের নিদ্রাহীনতা, রক্তচাপ, আংশিক বা সম্পূর্ণ আমাদের বধিরতা মানে হচ্ছে শুনতে না পাওয়া, শব্দ দূষণ, তারপরে জল দূষণে জলে আমাদের অক্সিজেনের মাত্রা হ্রাস পাওয়া, ইউট্রোফিকেশন, কুমিরের সংখ্যার হ্রাস, জুরাসিক ক্ষারপ্রস্থান ধ্বংস, তারপর ফুসফুসে বায়ু চলাচলে প্রদাহ, ধূমপান, ধোঁয়া, বিভিন্ন রাসায়নিক বস্তু, তারপরে মিউকাস প্রভৃতি, আমাদের পরাগ মিলনে আমাদের সাহায্যকারী পতঙ্গের সংখ্যার হ্রাস, রাসায়নিক কীটনাশক ব্যবহার করা, দূষণ, জলবায়ু পরিবর্তন, ঠিক আছে। আর লাস্ট কোশ্চেন হচ্ছে আমাদের নিম্নলিখিত দূষক পদার্থেরগুলির প্রভাব। অভঙ্গুর কীটনাশক কী হয়, কি জীব বিবর্তন ঘটে, পাখির ডিমের আমাদের খোলক পাতলা হয়ে যায়, পরাগযোগে সাহায্যকারী আমাদের জীবের মৃত্যু হয়, মানুষের ক্ষেত্রে ক্যান্সারও সৃষ্টি হয়, ঠিক আছে। পরাগ রেণু আমাদের বায়ু দূষণ ঘটে, মানুষের অ্যাজমা হয়, অ্যালার্জি, এই সমস্ত রোগ হয়, ঠিক আছে। ফসফেট জাতীয় নাইট্রোজেন সমৃদ্ধ সার ইউট্রোফিকেশন করে, নাইট্রোজেন চক্রে আমাদের ব্যাঘাত করে, কেঁচোর মৃত্যু ঘটে, জীব বৈচিত্র্য হ্রাস হয়, মানুষের ক্ষেত্রে ক্যান্সারও সৃষ্টি হতে পারে। স্বাস্থ্যকেন্দ্রে আমাদের জীবাণু সমৃদ্ধ আবর্জনা, বায়ু দূষণ, মানে স্বাস্থ্যকেন্দ্র থেকে আমাদের, মানে হাসপাতাল থেকে আমাদের নির্গত যে আছে জীবাণু আবর্জনা আছে, বায়ু দূষণ, মাটি দূষণ, জল দূষণ, মাটির উর্বরতা হ্রাস পায়, রোগ জীবাণু আমাদের ছড়িয়ে যায়, ঠিক আছে। সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন, ওজোন গহ্বর ধ্বংস হয়, বিশ্ব উষ্ণায়ন ঘটে, মানুষের ক্ষেত্রে ত্বকের ক্যান্সার হতে পারে, এটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ওজোন গহ্বর আমাদের ধ্বংস হয় এবং বিশ্ব উষ্ণায়ন ঘটে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের পুরো সাজেশন, ঠিক আছে। এর মধ্যে টোটাল 30টা কোশ্চেন দেওয়া আছে এবং এই 30টা কোশ্চেনের মধ্যে থেকেই তোমাদের 20 নাম্বার, যেটা বলা হলো কি 20 নাম্বারের বেশি, 20 নাম্বার খুব খারাপ হলে 20 নাম্বার কমন চলে আসবে এখান থেকে, ঠিক আছে। এই কটা কোশ্চেন খুব ভালোভাবে প্র্যাকটিস করো, সময় খুব কম আছে হাতে, এবং আমি বলছি নাকি শুধু এই কটা কোশ্চেনে প্র্যাকটিস করে যাও। এইগুলো তো মাস্ট করবে, এর ছাড়াও তোমাদের টেস্ট পেপার যা থাকবে, তোমাদের রিভিশন যা থাকে, টেক্সট বই যা আছে, এইগুলো ভালো করে পড়বে, কিন্তু এই 30টা কোশ্চেন যেন রেডি তোমাদের থাকে, কারণ এগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন এবার মাধ্যমিকের জন্য। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।